আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এমবিবিএস ফার্স্ট ইয়ারের ফিজিওলজি সাবজেক্টের ফার্স্ট কার্ডের অন্তর্গত ফার্স্ট আইটেম। তো ফার্স্ট কার্ডের অন্তর্গত ফার্স্ট আইটেমের মেইন টপিক হিসেবে আমাদের থাকবে হচ্ছে হোমিওস্ট্যাসিস। বাট এর আগে আমরা ফিজিওলজি কি এবং ফিজিওলজির প্রকারভেদ ইত্যাদি জিনিসগুলো দেখে নিব। তো আমাদের এই ক্লাসে আমরা যে বইটা ফলো করব ওই বইটার নাম হচ্ছে, মোটামুটি সকলেই জানো, গাইটন অ্যান্ড হল। গাইটন অ্যান্ড হল এই বইটা আমরা ফলো করব। তো দেখা যাবে হুবাহু ফলো করার সময় কিছু টপিক দেখা যাবে আগে পড়ে নিলে সুবিধা হবে, তো ওইগুলো আমরা একটু উল্টাপাল্টা করে পড়বো, বিষয়টা এরকম। কিন্তু মোটা দাগে আমরা এই গাইটন অ্যান্ড হল বইটাই ফলো করব। তো যেহেতু আমরা ফিজিওলজি পড়তেছি, তো ফিজিওলজি পড়তে গেলে ফার্স্টে আমাদের জানতে হবে যে ফিজিওলজি জিনিসটা কি। তো ফিজিওলজি হচ্ছে বায়োলজির একটা শাখা। কে হোয়াট ইজ ফিজিওলজি? ফিজিওলজি is the branch of biology that seeks to explain the function of living organism and their parts, including the physical and chemical mechanism that are responsible for the origin, development and progression of life। তাহলে দেখা যাচ্ছে যে ফিজিওলজি হচ্ছে আমাদের বায়োলজির একটা ব্রাঞ্চ বা একটা শাখা, যেখানে লিভিং অর্গানিজম যেগুলো আছে এগুলোর ফাংশন এবং এই ফাংশনের যে পার্ট এবং এদের মধ্যে যে ফিজিক্যাল এবং কেমিক্যাল মেকানিজম হয়, এদের ডেভেলপমেন্ট, অরিজিন এবং প্রোগ্রেশনের জন্য এইটা নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে কি আমাদের কি ফিজিওলজি বা শারীরতত্ত্ব। তো ফিজিওলজি যে জিনিসটা, এই ফিজিওলজির বেশ কিছু ব্রাঞ্চ আছে। তো ব্রাঞ্চগুলো খুবই সোজা, যেমন ভাইরাসের জন্য আছে ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়ার জন্য আছে ব্যাকটেরিয়াল ফিজিওলজি, গাছ যেগুলো আছে এদের জন্য আছে প্লান্ট ফিজিওলজি। এরপরে ভার্টিব্রা, মানে যাদের ভার্টিব্রা পর্বের এদের জন্য আছে ভার্টিব্রাল ফিজিওলজি, আর যারা নন ভার্টিব্রা তাদের জন্য আছে ইনভার্টিব্রাল ফিজিওলজি। সেলের অভ্যন্তরের জন্য আছে সেলুলার ফিজিওলজি। এবং আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে কি মানুষের জন্য, সেটা হচ্ছে আলাদা একটা সেক্টর, সেটা কি হিউম্যান ফিজিওলজি। কি কি ব্রাঞ্চ আছে তাহলে আমরা দেখে নেই। তো ফার্স্ট অফ অল আছে আমাদের হচ্ছে ভাইরাল ফিজিওলজি। জি। তো ভাইরাল ফিজিওলজির পরে 2 নম্বরে আমরা ব্যাকটেরিয়াল ফিজিওলজি। এরপরে আমাদের আছে সেল সম্পর্কে জানার জন্য সেলুলার ফিজিওলজি, গাছ সম্পর্কে জানার জন্য প্ল্যান্ট ফিজিওলজি, মানুষের জন্য আছে আমাদের হিউম্যান ফিজিওলজি। এই মোটামুটি আমাদের ফিজিওলজির ব্রাঞ্চ। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের আজকের
শুধু আজকের না, মেডিকেল আমরা মূলত যে জিনিসটা দেখবো সেটা কি হিউম্যান ফিজিওলজির, অর্থাৎ মানুষের। এখন এটা জানার জন্য আমাদের যা লাগবে ওগুলো আমরা পড়বো। তো হিউম্যান ফিজিওলজি যেহেতু আমাদের মেন ফোকাসে থাকবে, তাহলে আমাদের জানতে হবে যে হিউম্যান ফিজিওলজি কি। তো এই যে সংজ্ঞাটা আমি লিখলাম এটা কিন্তু গাইটনের সংজ্ঞা। গাইটন, এই সংজ্ঞাটা গাইটনে আছে, একেবারে শুরুতেই এই সংজ্ঞাটা আছে গাইটনে। তো এরপর আমাদের কি লাগবে হিউম্যান ফিজিওলজি। তো চলো হিউম্যান ফিজিওলজি কি এটা আমরা একটু দেখে নেই। দ্য সায়েন্স অফ হিউম্যান physiology attempt to explain the specific characteristic and mechanism of the human body that make it a living being. এটা হচ্ছে কি আমাদের গাইটন অনুযায়ী হিউম্যান ফিজিওলজির সংজ্ঞা কি। গাইটনের 15th এডিশন অনুযায়ী এটা আমাদের কি হিউম্যান ফিজিওলজির যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা। তো হিউম্যান ফিজিওলজির পরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্যাথোফিজিওলজি। এখন প্যাথোফিজিওলজি কি, তো দেখো আমাদের যে ফিজিওলজি, এই ফিজিওলজিক্যাল যে সমস্যা, এই ফিজিওলজি কখনো যদি ঠিকভাবে কাজ না করে, যে ফিজিওলজিক্যাল যে প্রসেসগুলো এগুলো যদি কখনো ঠিকভাবে কাজ না করে, তখন একটা ডিসঅর্ডার হয় বডিতে। এই ডিসঅর্ডারটা নিয়ে যে স্টাডি করা হয় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি প্যাথোফিজিওলজি। কি বলে প্যাথো এইচ প্যাথোফিজিওলজি। লিখলাম প্যাথোফিজিওলজি। তো প্যাথোফিজিওলজি কি দ্য স্টাডি অফ ডিসঅর্ডার body function and the basis for clinical medicine. এটা কি আমাদের প্যাথোফিজিওলজি। এই প্রতিটা সংজ্ঞাই কোথায় আছে গাইটনে রয়েছে। তো এই হচ্ছে আমাদের ফিজিওলজি সম্পর্কিত আমাদের যে সংজ্ঞাগুলো লাগবে এই সংজ্ঞাগুলো। তো সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে এবং এই সংজ্ঞাগুলো কিন্তু ভাইভায় ধরতে পারে। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গাইটনে মাইক্রোবায়োটা নামে একটা জিনিস আছে। এই মাইক্রোবায়োটা জিনিসটা কি আমরা একটু দেখব। তো মাইক্রোবায়োটা জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল যে আমাদের ভিতরে, তোমরা সবাই জানো যে আমাদের দেহে যে কোষ দ্বারা তৈরি। তো এই কোষ কতগুলা কোষ আছে আমাদের দেহে, টোটাল কোষ আছে হচ্ছে গিয়া 35 to 40 ট্রিলিয়ন। কতগুলা কোষ আছে হিউম্যানে বডিতে? 35 to 40 ট্রিলিয়ন সেল আছে। এই যে সেল, এই সেলের চেয়েও অধিক সংখ্যক হিউম্যান বডিতে থাকে হচ্ছে কি জীবাণু। এখন এই জীবাণুর মধ্যে কিছু ভালো জীবাণু আছে, কিছু খারাপ জীবাণু আছে। যেগুলো আমাদের ভালো, যেগুলো এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের সাথে যে সিম্বায়োসিস যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ায় থাকে। আর যেগুলো খারাপ আছে এগুলো তো আমাদের দেহে রোগ জীবাণু সৃষ্টি করে। তো মোটামুটি ভালো খারাপ মিলে আমাদের দেহে
জীবাণু থাকে। তো আমাদের দেহে এই যে জীবাণুগুলো থাকে, এই জীবাণু সমস্ত যে জীবাণু, এই সব জীবাণুকে একত্রে বলা হয় হচ্ছে কি মাইক্রোবায়োটা। কি বলে? মাইক্রোবায়োটা। কি বলে? মাইক্রোবায়োটা। ইন অ্যাডিশন টু হিউম্যান cell trillions of microbes addition to human cells trillions of microbes inhabit the body. তো এই যে এগুলা কমিউনিটিস of microbes that inhabit human body is called microbiota. তাহলে কি মানবদেহে যে জীবাণুরা থাকে, এই জীবাণুর সকল জীবাণুকে একসাথে বলা হয় হচ্ছে কি মাইক্রোবায়োটা। ওকে, এখন এই মাইক্রোবায়োটার মধ্যে কিছু ভালো আমাদের জন্য, কিছু খারাপ আমাদের জন্য হতে পারে। তো অধিকাংশ সময় এই জিনিসগুলা আমাদের কি দেহের জন্য উপকারী হয়, বাট কিছু কিছু জিনিস আছে যেমন ভাইরাস এবং কিছু কিছু ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের কি করে? আমাদের ক্ষতি করে। তো মোটামুটি এই যে ভালো খারাপ যে সব ব্যাকটেরিয়াকে একত্রে আমাদেরকে, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে একত্রে আমাদের বলা হয় হচ্ছে মাইক্রোবায়োটা। দেন আমরা যাব হচ্ছে আমাদের মেইন পড়াশোনা। তো মেইন পড়াশোনা হচ্ছে আমাদের হোমিওস্টেসিস। তো হোমিওস্টেসিসের জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখন ইন্টারনাল এনভায়রনমেন্ট যে জিনিসটা, এই ইন্টারনাল এনভায়রনমেন্টটা হচ্ছে আমাদের বডি ফ্লুইড, যার মধ্যে হচ্ছে দুই প্রকার বডি ফ্লুইড রয়েছে। একটা হচ্ছে সেলের ভিতরের ফ্লুইড, আর একটা হচ্ছে সেলের বাইরের ফ্লুইড। তো এই যে সেলের বাইরের যে ফ্লুইডটা, এটাকে আমরা মূলত ইন্টারনাল এনভায়রনমেন্ট বলে থাকি। তো চলো আমরা বডি ফ্লুইড নিয়ে আগে আলোচনা করি, এরপরে হোমিওস্টেসিসে যাচ্ছি। তো বডি ফ্লুইড, তো বডি ফ্লুইডে আমাদের দেহে, আমাদের যে দেহ, এই দেহের মোট 60%, অ্যাভারেজ 60%, আর রেঞ্জে বললে 50-70%। তো 50-70% কি থাকে? ফ্লুইড, বডি ফ্লুইড থাকে। তো এই ফ্লুইডের আমরা অ্যাভারেজে 60% ধরে নিই। এই যে বডি ফ্লুইড, এই বডি ফ্লুইডটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ICF, আর একটা হচ্ছে ECF। তো ICF হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড, আর ECF হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো ইন্ট্রাসেলুলার ফ্লুইড, যেটা আগেই বলছি যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে আমাদের কোষের ভিতরে থাকে, অর্থাৎ আমাদের সাইটোপ্লাজমে থাকে। আর আমাদের এক্সট্রা সেলুলার যে ফ্লুইডটা, এটা থাকে কোষের বাইরে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হিসাবে। তো এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এখন তোমাদের মনে হতে পারে যে দেহে কোনটা বেশি থাকে। তো দেহে সবার মনে হতে পারে এক্সট্রা, যেহেতু দেহ অনেক বড়, এই দেহের এক্সট্রা সেলুলার ফ্লুইড বেশি থাকে, কিন্তু না, বাস্তবে হচ্ছে আমাদের ইন্ট্রা সেলুলার ফ্লুইড বেশি থাকে। মূলত টোটাল ফ্লুইডের
2/3 থাকে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর বাকি 1/3 থাকে হচ্ছে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড। এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এই এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আসলে আমাদেরকে বলা হয় হচ্ছে আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্ট বলার কারণ কি, এটা কিন্তু বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট। অনেকেরই প্যাচ লাগে যে ভাই এক্সট্রা সেলুলার ফ্লুইড আবার ইন্টারনাল এনভায়রনমেন্ট হবে। বডির ইন্টারনাল, বডির ভিতরেই তো থাকে। এই বডির দেখা যায় সকল কার্যক্রমে এই আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই কারণে এইটাকে বলা হয় কি আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট। ওকে, তো এই যে আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট, এইটাকে আমাদের ক্লড বার্নার্ড সাহেব একটা নাম দিয়েছেন। সেই নামটা হচ্ছে কি মেলিয়া ইন্টেরিয়র। কি, এই জিনিসটা কিন্তু বানান সহ মুখস্থ রাখতে হবে। এটা কি LI ইন্টেরিয়র। ইন্টেরিয়র, এটা কে দিছে নামটা? ক্লড না, এটা কিন্তু বৈজ্ঞানিক নাম না, আমি এমনি দেখাইছি। মেলিয়া ইন্টেরিয়র, এটা ফরাসি একটা নাম। এটা দিয়েছেন হচ্ছে ক্লড বার্নার্ড। NRD বার্নার্ড। তো ক্লড বার্নার্ড এই নামটা আমাদেরকে কি দিছে। তো এই যে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড, এর বেশ কিছু ফাংশন আছে। কি আছে ফাংশন? এটা কি করে, এই যে আমাদের এত সময় যে ছিল যে ইন্টারনাল এনভায়রনমেন্ট কেন বলা হয়, যে এটা কি পুরা দেহে সার্কুলেট করে। কি করে? সার্কুলেট করে। কি CIR, সার্কুলেট দ্য হোল বডি। মানে পুরো দেহে আমাদের কি করে? সার্কুলেট করে। এবং যেহেতু পুরো দেহে সার্কুলেট করে, তাহলে কি মেনটেনেন্সে এর গুরুত্ব অপরিসীম। তাহলে কি করে? আমাদের দেহে যে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, নিউট্রিয়েন্টস এর যে ভারসাম্য, এই ভারসাম্যটা কি করে? নিয়ন্ত্রণ করে। মেনটেন্স দ্য কনসেন্ট্রেশন of oxygen, ammonia, carbon dioxide, ইউরিয়া অ্যান্ড আদার্স, এগুলার কি কনসেন্ট্রেশনটা মেনটেন্স করা। অর্থাৎ যদি কোথাও বেশি থাকে সেটা সরায় দেয় অন্য অন্য জায়গায়, আর যদি কোথাও কম থাকে সেখানে সরবরাহ করে। এটা নিয়ে আমরা পরে আবার পড়ব। আপাতত এতটুকুই মনে রাখো যে আমাদের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটার মেন কাজ হচ্ছে এটা। তো এখন আমাদের দেখা যায় এরপরে আমাদের বইয়ে একটা ডিফারেন্স দেওয়া আছে। তো আমরাও সেই ডিফারেন্সটা দেখে নিব, তবে আমরা বইয়ের মতো অত বড় করে দেখবো না, আমরা শর্টকাটে দেখে নিব যে ইসিএফ আর আইসিএফ এর মধ্যে মেইন ডিফারেন্স কি। ইসিএফ আইসিএফ এর মধ্যে মেইন ডিফারেন্স কি? তো ফার্স্ট যে ডিফারেন্সটা আমরা পাই সেটা কি? বডিতে পরিমাণ। তো ইসিএফ থাকে হচ্ছে 1/3 আর আইসিএফ থাকে হচ্ছে 2/3। ওকে, ফার্স্ট ডিফারেন্স আমরা পেয়ে গেছি। 2 নাম্বার ডিফারেন্স হচ্ছে আউটসাইড সাইড অফ সেল। এটা কি? ইনসাইড অফ সেল। 3 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ইসিএফ এ আমাদের বেশি থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনেট আয়ন। অন্যদিকে আমাদের আইসিএফ যেটা, সেখানে পটাশিয়াম বেশি থাকে, সাথে ফসফেট এবং ম্যাগনেসিয়াম, এই দুটো আয়ন, এই তিনটা আয়ন বেশি থাকে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ বেশি থাকে ইসিএফ এ, আর প্রোটিন বেশি থাকে আমাদের আইসিএফ এ। এই হচ্ছে আমাদের ইসিএফ আইসিএফ এর মধ্যে পার্থক্য। তো আমাদের যে তোমরা ব্লাডের একটা জিনিস দেখো, যে ব্লাডের
প্লাজমা, এই প্লাজমা আমাদের এসে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে পরিণত হয়, এটাও এক ধরনের ইসিএফ। তো আমাদের দেহে যে অর্গানগুলো আছে যেমন ফুসফুস, হার্ট, এই সকল অর্গানে তোমরা দেখবা কি এই সকল অর্গানের যে বহিরাবরণটা হয় এটা দ্বিস্তরী হয়। এই দ্বিস্তরীর মধ্যে ফ্রিকশন কমানোর জন্য এক ধরনের লিকুইড থাকে। এই লিকুইড বা তরলগুলা এগুলাও সবই কি ইসিএফ, যেদেরকে বলা হয় হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। এই ইসিএফ গুলোকে বলা হয়েছে ট্রান্সসেলুলার ফ্লুইড। তো আমরা আমাদের মোটামুটি ইসিএফ আইসিএফ বডি ফ্লুইড সম্পর্কে যে ধারণা সেটা ক্লিয়ার করে ফেলছি। এইবার আমরা যাব হচ্ছে আমাদের আজকের মেইন টপিক, যেটা হোমিওস্টেসিস। আমরা কিসে যাব? হোমিওস্টেসিসে। HOMEO, হোমিওস্টেসিস। তো হোমিওস্টেসিস জিনিসটা আমরা সবাই জানি, স্টেসিস শব্দর মানে হচ্ছে স্থির, স্থির। তো হোমিওস্টেসিস মানে হচ্ছে দেহের আভ্যন্তরীণ যে ভারসাম্য, এই ভারসাম্যটা স্থির রাখা। এখন স্থির সবসময়, ধরো সবসময় তুমি পিওর স্থির রাখতে পারবো না। যেমন তোমরা বলো বা আমরা পড়ে থাকি যে রক্তের পিএইচ হচ্ছে 7.4, এই 7.4 কখনোই রক্তের পিএইচ কি করা রাখা সম্ভব না, হয় একটু কম থাকবে একটু বেশি থাকবে। এই কারণে আমরা রক্তের পিএইচটাকে কি একটা রেঞ্জের মধ্যে ধরে নিই, 7.35 টু 7.45, এই রেঞ্জের ভিতরে রক্তের পিএইচ থাকবে। অর্থাৎ আমাদের কি একেবারে প্রপার যে মেনটেনেন্স, একেবারে প্রপার যতটুকু থাকার কথা ততটুকু থাকবে না, কিন্তু তার কাছাকাছি কন্ট্রোলে রাখবে। এই যে আমাদের হোমিওস্টেসিস, এই হোমিওস্টেসিস শব্দটা একজন বিজ্ঞানী বলছিলেন, তার নাম হচ্ছে ওয়াল্টার ক্যানন। কি? ওয়াল্টার ক্যানন। এর মানে কি? এটার মানে হচ্ছে মেইনটেনেন্স of nearly, NEARLY, nearly constant condition in the internal, TERNAL, internal environment. Maintenance the nearly constant condition in the internal environment. The internal environment কি, এটা আমি তোমাদেরকে এত সময় খুব ভালো করে বুঝাইছি কি, ECF। তাহলে কি নিয়ারলি কনস্ট্যান্ট। এখন নিয়ারলি কনস্ট্যান্ট কি সেটাও আমি অলরেডি তোমাদেরকে বুঝাই ফেলছি, যে সরাসরি 7.4 রাখা সম্ভব না। তখন কি এই ধরো 7.35, 7.355, 7.36 এরকম, অথবা 7.41, 7.42 এরকম থাকবে। একেবারে সরাসরি 7.4 রাখা পসিবল না। তো এই যে হচ্ছে আমাদের যে ব্লাড পিএইচ বা বডি পিএইচ, এটা এইভাবে কন্ট্রোল, অর্থাৎ নিয়ারলি কনস্ট্যান্ট, একেবারে পুরোপুরি কনস্ট্যান্ট রাখতে পারে না, নিয়ারলি কনস্ট্যান্ট রাখে। তো ফার্স্ট অফ অল আমরা এই যে জিনিসগুলো দেখতেছি হোমিওস্টেসিস, তো হোমিওস্টেসিসের ফার্স্ট জিনিস আমরা ওই পিএইচই পড়বো, যেটা ইতিমধ্যে তোমাদেরকে দেখাইছি যে ফার্স্ট কি আমাদের বডি পিএইচ রাখতে হবে 7.4। তো 7.4 আমরা তো 7.4 ডিরেক্টলি রাখতে পারবো না, তো আমাদের বডি 7.35 থেকে 7.45 এর মধ্যে রেঞ্জ রাখবে। এখন কোনো কারণে যদি 7.35 এর চেয়ে বেশি হয়ে যায়, 7.35 এর চেয়ে নিচে হয়ে যায়, তাহলে অ্যাসিডোসিস হবে। আর যদি 7.45 এর চেয়ে উপরে চলে যায়, অ্যালকালোসিস হবে। তো এই যে 7 আমাদের মেইন রেঞ্জ, এটা থেকে 0.5 যদি ইনক্রিজ অর ডিক্রিজ করে, তাহলে কি আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমাদের 3.5 এর থেকে কম বা 4.5 থেকে বেশি হয়ে গেলে আমাদের কি হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে ইফ ইনক্রিজ অর ডিক্রিজ (0.5), it may cause death। অর্থাৎ 0.5 যদি ইনক্রিজ বা ডিক্রিজ করে, তাহলে কি হবে, মানুষ মারাও যাইতে পারে। এখন 2 নম্বরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে টেম্পারেচার। তো হিউম্যান বডির টেম্পারেচার আমরা মোটামুটি সবাই জানি 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ডিগ্রি
ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন এই যে যে আমাদের তাপমাত্রা, এই তাপমাত্রা যদি কোনোভাবে 11 ডিগ্রি ফারেনহাইট অর 7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, ইনক্রিজ, 11 ডিগ্রি ফারেনহাইট অর 7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে কি দেখা যাবে জানো, আমাদের দেহে যে বিক্রিয়াগুলো হয়, মেটাবলিজম হয়, এই মেটাবলিজমের হার অনেক বেড়ে যাবে। কি হবে? ইনক্রিজিং ইনক্রিজ মেটাবলিজম রেট। তো মেটাবলিজম রেট যখন বৃদ্ধি পাবে, তো বৃদ্ধি পাইতেই থাকবে, তাপমাত্রা বাড়বে, মেটাবলিজম বৃদ্ধি পাইতেই থাকবে, তো দেখা যাবে আমাদের কি একটা ভিসিয়াস সাইকেল ক্রিয়েট হয়ে যাবে। কি হবে? ভিসিয়াস সাইকেল। যে ভিসিয়াস সাইকেলটা হচ্ছে, ধরো ফার্স্টে যতটুকু বাড়বে, সেকেন্ডে তার চেয়ে বেশি বাড়বে, থার্ডে তার চেয়েও বেশি বাড়বে, এরকম বাড়তে বাড়তে একসময় দেখা যাবে তোমার দেহের যে মেটাবলিজমের জন্য যে নিউট্রিয়েন্টস প্রয়োজন ছিল, এগুলা যা ছিল সব শেষ হয়ে গেছে, ফলে কি হবে? তোমার দেহ শেষ। অর্থাৎ এত ডিগ্রি সেলসিয়াস, 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি ইনক্রিজ করে, তাহলে দেখা যাবে একসময় ভিসিএস সাইকেল ক্রিয়েট হয়ে তোমার মৃত্যু পর্যন্ত হয়ে যাইতে পারে। এরপরে আমাদের ধরো আমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা হচ্ছে আমাদের কি, দেহের পটাশিয়াম আয়ন। এই যে পটাশিয়াম আয়ন, এটার একটা নির্দিষ্ট মাত্রা আছে, এই পরিমাণ থাকতে হবে। যদি ইফ যা থাকার কথা তার চেয়ে 1/3 ডিক্রিজ করে, তাহলে কি হবে? তাহলে ফার্স্ট হবে হচ্ছে নার্ভ ফেল টু ক্যারি সিগন্যাল। অর্থাৎ নার্ভ সিগন্যাল ক্যারি করতে পারবে না। তো নার্ভ যদি সিগন্যাল ক্যারি না করতে পারে, তাহলে ধরো তোমার ব্রেইন একটা সিগন্যাল, একটা কমান্ড দিল, এই কমান্ডটা তোমার হাতের কাছে যা পৌঁছাবে না, তোমার পায়ের কাছে যা পৌঁছাবে না, ফলে কি হবে? ফলে হবে তোমার হাত আর কোনো কাজ করতে পারবে না, তোমার হাতে কি হয়ে যাবে? প্যারালাইজড হয়ে যাবে। কি হবে? প্যারালাইসিস হয়ে যাবে। এখন এ তো কমে গেলে, যদি বাড়ে তখন, তাহলে ইফ ইনক্রিজ 2 টাইমস, যদি দ্বিগুণ হয়, যদি কি হবে? দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমাদের যে হার্টের যে মাসল আছে, এগুলো ডিপ্রেসড হয়ে যাবে। কি? হার্ট, HERT, heart muscle will depressed. ওকে, এরপর আমাদের আরো একটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে আমাদের গাইডলাইনে বলা আছে, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম আয়ন। দেখি একটু ছোট করে নেই, বেশি বড় হয়ে গেছে। সেটা হচ্ছে কি ক্যালসিয়াম আয়ন, তাহলে কি Ca2+। আমাদের যে ক্যালসিয়াম, এটা যদি ইফ ডিক্রিজ ব্লিউ হাফ, দেন কি হবে? আমাদের হতে পারে কি টিটেনিং কন্ট্রাকশন, টিটেনিং কন্ট্রাকশন হতে পারে। তো ক্যালসিয়াম যদি আমাদের কমে যায়, তাহলে আমাদের কি হতে পারে? টিটেনিং কন্ট্রাকশন। এখন আমাদের আছে হচ্ছে কি গ্লুকোজ। এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ যদি হাফ ফল করে, কি করে? ফেল, ব্লো,
হাফ। তাহলে আমাদের কি হবে? আমরা সবাই জানি যে আমাদের যে নিউরন, মস্তিষ্কে যে নিউরন, এই নিউরন কিন্তু ডিরেক্ট গ্লুকোজ ইউজ করতে পারে। আমাদের অন্য অন্য যে পেশিগুলো আছে বা মাসলগুলো আছে, এই মাসলগুলো কিন্তু ধরো অন্য অন্য যে উপাদান আছে, শর্করা বা গ্লুকোজ ব্যতীত অন্য অন্য যে উপাদান আছে, এগুলোকেও পুষ্টির জন্য ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের যে নিউরন, এই নিউরন কিন্তু ব্যবহার করতে পারে না গ্লুকোজ ব্যতীত অন্য কিছুকে পুষ্টির জন্য। তাহলে নিউরন যদি গ্লুকোজ কমে যায়, তাহলে কি হয়ে যাবে? ফার্স্টে যে আঘাতটা আসবে সেটা নিউরনের উপরে আসবে। নিউরন গেট লেস ইনটা ইউরে নেই, নিউরন গেট লেস গ্লুকোজ, অ্যান্ড এরপরে কি হবে? মেন্টাল ইরিটেবিলিটি, ঠিক আছে? অর্থাৎ মেন্টাল ইরিটেবিলিটি তৈরি হবে। তো এই মোটামুটি আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ছিল হোমিওস্ট্যাসিসের জন্য, এগুলো হচ্ছে আমাদের কি হোমিওস্ট্যাসিসের জন্য ইম্পর্টেন্ট জিনিসপত্র। এইবার আমাদের লাগবে হচ্ছে যে এই যে আমাদের যে হোমিওস্ট্যাসিস, এটা কিন্তু কন্ট্রোল হয়। তো এই যে হোমিওস্ট্যাসিসটা যে আমাদের কন্ট্রোল হয়, এই হোমিওস্ট্যাসিস কন্ট্রোল হওয়ার পিছনে বেশ কিছু অঙ্গ, তন্ত্র ইত্যাদি কাজ করে। যে এমনি এমনি তো আর হোমিওস্ট্যাসিস কন্ট্রোল হয় না, তাই না? তো বেশ কিছু আমাদের অঙ্গ রয়েছে যেগুলো এর পিছনে কাজ করে। অঙ্গ না, কিছু তন্ত্র রয়েছে যেগুলো আমাদের এই পিছনে কাজ করে। তো ফার্স্ট আমাদের যে তন্ত্রটার জন্য কাজ করে, যেমন আমাদের পিএইচ। এখন আমাদের দেহে যদি কার্বনিক অ্যাসিড বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে দেখা যাবে কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। তো কার্বনিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কি দেহের পিএইচ কমে যাবে, যেহেতু কার্বনিক অ্যাসিড একটা অ্যাসিড। তো এর ফলে আমাদের কার্বনিক তো এটা যদি আমরা কন্ট্রোল করি, এটা আমাদের কন্ট্রোল করতে হেল্প করে হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম কি করে আমরা সবাই জানি যে রেসপিরেটরি সিস্টেম আমাদের যে প্রশ্বাসের সময় আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি এবং নিঃশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এই কার্বন ডাই অক্সাইডের ত্যাগ করার ফলে আমাদের দেহের কি কার্বন ডাই অক্সাইডের যে ডেনসিটি, এটা স্বাভাবিক পর্যায়ে নেমে আসে, যার ফলে আমাদের যে পিএইচ, এই পিএইচ এর ভারসাম্য রক্ষা হয়। এরপরে আমাদের আছে হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। দেন আমাদের আছে জিআইটি, অর্থাৎ গ্যাস্ট্রো ইনস্টান্টাইনাল ট্র্যাক। এরপরে আমাদের আছে রেনাল সিস্টেম। এরপরে আমাদের রয়েছে লিভার, দেন রিপ্রোডাকশন, ডিইউসিটিআইভি, রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই হচ্ছে কি আমাদের মোটামুটি সিস্টেমগুলো, যে সিস্টেমগুলো কি হোমিওস্ট্যাসিস আমাদের কি করে মেনটেন করতে সাহায্য করে। তো আমাদের যে নিউট্রিশনগুলো, এই নিউট্রিশনগুলো মূলত এই যে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমগুলোর উপর অনেক অংশে কি করে নির্ভর করে। যেমন আমাদের রেসপিরেটরি সিস্টেম কি করে, চলো দেখে নিই। রেসপিরেটরি সিস্টেম রেসপিরেটরি সিস্টেম আমাদের করা হচ্ছে কি আমাদের যে ব্লাড তো পুরো দেহে সার্কুলার করে। তো ব্লাড যখন আমাদের কোথায় যায়? লাঙে যায়, তখন কি করে আমাদের একটা নিউট্রিশন নেয়, যে নিউট্রিশনটার নাম কি আমাদের টেক অক্সিজেন টেক করে। এটা আমাদের কি করে? একটা নিউট্রিশন হিসেবে কাজ করে। এরপরে আমরা দেখলাম কি ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এটাই এই ব্লাড। এরপরে আমরা দেখছি হচ্ছে জিআইটি। তো জিআইটি কি করে? ব্লাড, এই ব্লাড যখন জিআইটির কাছে যায়, তো জিআইটি আমাদের কি করে? জিআইটি এই ব্লাড জিআইটি এই জিআইটির কাছে যখন যায়, তখন কি টেক করে হচ্ছে আমাদের ফুড, কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড,
ফ্যাটি অ্যাসিড, এগুলো কি করে টেক করে যখন আমাদের ব্লাড জিআইটি দিয়ে যায়। এরপর হচ্ছে লিভার। লিভার আমাদের কি করে, যে জিআইটি থেকে আমাদের ব্লাড যে জিনিসগুলো নিয়ে আসলো, এগুলো কিছু কিছু উপাদান রয়েছে যেগুলো কি আসলে আমাদের বডি কি করতে পারে না, সরাসরি অ্যাবজর্ব বা গ্রহণ করতে পারে না, সরাসরি ব্যবহার করতে পারে না, ইউজ করতে পারে না। তো দেখা যায় লিভার সেগুলারে কি করে, সাম নিউট্রিয়েন্টস, সাম কমপ্লেক্স আর কি, কমপ্লেক্স নিউট্রিয়েন্ট, এগুলারে ব্লাড কি করে, লিভার করে হচ্ছে গিয়ে কি আমাদের দেহের উপযোগী, দেহ ব্যবহার করতে পারে এমন উপযোগী উপাদানে পরিণত করে। এরপরে আমাদের রয়েছে হচ্ছে মাস মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। মাস্কুলোস্কেলেটাল সিস্টেম আমাদের নিউট্রিয়েন্টস গ্রহণে কেমন সাহায্য করে, যে দেখা যায় আমাদের যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম এটা ইউজ করেই কিন্তু আমরা মূলত খাদ্য গ্রহণ করি। তো যে খাদ্য গ্রহণ করতে আমাদের কি এই যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম সাহায্য করে, তো এই খাদ্য থেকেই তো আমরা নিউট্রিয়েন্টস পাই। তো দেখা যায় যে এটাকেই আমরা কি ধরি, যে মাস্কুলার স্কেলেটন সিস্টেম আমাদের এইভাবেই হেল্প করে আমাদের নিউট্রিয়েন্টস টেকিংয়ে। তো এই হচ্ছে আমাদের যে কীভাবে আমাদের দেহ নিউট্রিয়েন্টস পায় সেটার বিস্তারিত বর্ণনা। তো এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের নিউট্রিশনগুলো আমরা কিভাবে অ্যাবজর্ব করি। তো নিউট্রিশন অ্যাবজর্ব করার পর আমাদের যে মেটাবলিজম হয়, এই মেটাবলিজমের কিছু ওয়াস্ট প্রোডাক্ট আসে। তো এই ওয়াস্ট প্রোডাক্ট কীভাবে আমরা দেহ থেকে বের করি সেই জিনিসটাই আমরা এবার দেখব। তাহলে কী লাগবে, রিমুভ অফ মেটাবলিক এন্ড প্রোডাক্ট। তো ফার্স্টে আমাদের যে সিস্টেমটা এখানে কাজ করে এটা হচ্ছে কি, লাং বা ফুসফুস। তো ফুসফুস কি কাজ করে, যে ফুসফুস আমাদের দেহে মেটাবলিক অ্যাক্টিভিটি, তো মেটাবলিক অ্যাক্টিভিটির ফলে আমাদের দেহে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড। কি, কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের উৎপন্ন হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের যে ডেন্সিটিটা এটা কিন্তু স্বভাবতই কী হয়, আমাদের দেহে বেড়ে যায়। তো এই কার্বন ডাইঅক্সাইড কী করে, ব্লাডের সাথে ব্লাডে দ্বারা পরিবাহিত হয়। তো ব্লাডের প্লাজমা অংশ দ্বারা পরিবাহিত হয়ে কোথায় আসে, লাংসে। তো লাংয়ে যখন আমাদের আসে তখন এটা কি করে, আমাদের যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসের মাধ্যমে কি বহিরে অর্থাৎ পরিবেশে আমরা অবমুক্ত করি, এক্সপিরেশনের মাধ্যমে আমরা দেহ থেকে নির্গত করি। এই হচ্ছে আমাদের কি লাংসের ভূমিকা। তো 2 নম্বরে আমাদের যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে কিডনি, কিডনি। এই যে আমাদের যে কিডনি, এই কিডনি আমাদের দেহকোষ, এই দেহকোষে কি হয়, মেটাবলিজম। মেটাবলিক, এই মেটাবলিক অ্যাক্টিভিটি এর ফলে উৎপন্ন হয় হচ্ছে ওয়াস্ট প্রোডাক্ট। ওয়াস্ট প্রোডাক্টগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি। এই ইউরিক অ্যাসিড যায় হচ্ছে ব্লাডে, তো ব্লাডের মাধ্যমে এটা যায় হচ্ছে কিডনি। কিডনি কি ফর্মেশন করে, ইউরিন। এবং এটা কি করে, দেহ থেকে নিষ্কাশিত হয় আমাদের
দেহ থেকে কি হয়, ইউরিন নিষ্কাশিত হয়। এই হচ্ছে আমাদের 2 নাম্বার এক্সেলেটরি সিস্টেম। তো এরপর আমরা দেখব হচ্ছে জিআইটি অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তো জিআইটি এর মধ্যে আমরা ফার্স্ট যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে আমাদের দেহ যখন খাদ্য পরিপাক করে তখন কিছু জিনিস আছে যেমন সেলুলোজ। এই সেলুলোজ আমরা কি করতে পারি না, পরিপাক করতে পারি না, এটা তোমরা আগে থেকেই জানার কথা। আনডাইজেস্টেড অর্থাৎ আমরা এটাকে পরিপাক করতে পারি না। তো এই পরিপাক করতে না পারা এই জিনিসগুলো কি হয়, ডেফিকেশন হয়। কেমনে? ফেস অর্থাৎ মলের মাধ্যমে আমাদের দেহ থেকে কি আনডাইজেস্টেড যে ফুডগুলো আছে এগুলো কি হয়ে যায়, বের হয়ে যায়। লাস্ট আমাদের যে জিনিসটা আছে সেটা কি, লিভার। এই লিভার আমাদের দেহে প্রচুর পরিমাণে টক্সিন, যে টক্সিক যে জিনিসগুলো, এই টক্সিক জিনিসগুলো কিন্তু উৎপন্ন হয়। যেমন আমাদের দেহে কি হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া যকৃতে বা লিভারে কি হয়, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়, যেটা আমরা দেখছি কিডনির মাধ্যমে কি হয়, দেহ থেকে বের হয়ে যায়। তাহলে এই যে টক্সিন, এই টক্সিনগুলো কোথায় যায়, ব্লাডে। ব্লাড থেকে এটা কোথায় যায়, লিভারে। যেহেতু লিভারে সবচেয়ে বেশি কি হয়, ব্লাড সাপ্লাই হয়, তাহলে কোথায় যায়, লিভার। এই লিভার থেকে এটা কি হয়, ডিটক্সিফাই হয়ে আমরা কোথায় যাই, আমরা জানি যকৃৎ কি তৈরি করে, বাইল বা পিত্তরস। এই বাইল কোথায় যায়, আমরা জানি বাইল আমাদের যে ডাক্ট, ওই ডাক্টের মাধ্যমে কোথায় যায়, অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামে যুক্ত হয়। তো কোথায় যায়, জিআইটি। এই জিআইটি থেকে পরিপাকের শেষে আমরা এটাকে কি, মলের সাথে নির্গত হয়। দেখছি এখানে বানান ফুললি ভুল লিখছি, FACES বা মল। তো এগুলো কি মলের মাধ্যমে দেহ থেকে কি হয়, নিষ্কাশিত হয়। এই হচ্ছে কি আমাদের মোটামুটি লিভারের কাজ, যে আমাদের দেহের যে নিউট্রিয়েন্টসের যে মেটাবলিজ অ্যাক্টিভিটির পরে যা থাকে সেগুলো কিভাবে দেহ থেকে নির্গত হয় এর আলোচনা। তো এরপর আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের দেহ এই যে ফাংশন এত সুন্দরভাবে চলে, এগুলো কিন্তু কিছু রেগুলেশন হয়। এগুলো কি, কিছু রেগুলেটরি সিস্টেমের মাধ্যমে কি হয়, রেগুলেশন হয়। তো এখন আমরা দেখব হচ্ছে যে রেগুলেশন অফ বডি সিস্টেম কি, রেগুলেশন অফ বডি সিস্টেম। তো আমাদের দেহ মোটামুটি রেগুলেট করে বা কন্ট্রোল করে হচ্ছে মূলত আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে আমাদের কি, হরমোনাল সিস্টেম। ফার্স্ট কি, নার্ভাস সিস্টেম, আর সেকেন্ড আমাদের যেটা করে সেটা হচ্ছে হরমোনাল সিস্টেম। তাহলে কে কে করে, নার্ভাস সিস্টেম এবং হরমোনাল সিস্টেম। তো আমাদের যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেম মূলত কাজ করে হচ্ছে কি, আমাদের মাসকিউলার মাসকিউলার ফাংশন অ্যান্ড সিক্রেশন। সিক্রেটরি ফাংশন, এই দুটো কাজ আমাদের কি করে, আমাদের নার্ভাস সিস্টেম। আর হরমোনাল সিস্টেম মূলত আমাদের কি করে, আমাদের মেটাবলিক কাজগুলো নিয়ন্ত্রণ করে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের দেহের রেগুলেটরি সিস্টেম। তো এই রেগুলেটরি সিস্টেমের মধ্যে আমরা ফার্স্টে দেখব কি, নার্ভাস সিস্টেম।
তো নার্ভাস সিস্টেমের প্রথম আমাদের মোট 3টা পার্ট রয়েছে। একটা হচ্ছে সেন্সরি, যেটা সংবেদী। ধরো তোমার এখানে একটা খোঁচা লাগলো বা তোমার এখানে কেউ একটা কামড় দিল, ব্যথা পাইলা, এই যে জিনিসটা সংবেদী, সেটা এটাকে কি করে, গ্রহণ করে। 2 নম্বরে এই যে যে সংবেদীর অঙ্গ বা সংবেদী নার্ভ এটাকে গ্রহণ করলো, এটা নিয়ে সে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেইন অথবা স্পাইনাল কর্ডে চলে যায়। তো ব্রেইন স্পাইনাল কর্ডে যাওয়ার পরে ব্রেইনে যখন যায় তখন এই ব্রেইন এটাকে কি করে, বিশ্লেষণ করে, দেন সে একটা অর্ডার দেয় যে এই কাজটা, এর পরিপ্রেক্ষিতে তুমি এই কাজটা করো। ধরো তোমার হাতটা আগুনে ধরছো, তাপ লাগার সাথে সাথে ব্রেইনে যখন যাবে, ব্রেইন এটাকে কি করবে, যে এটাকে কি হাতটা সরায় নাও, তুমি হাতটা সরায় নিবা। তো ফার্স্টে আমাদের সেন্সরি যে পার্টটা আছে, সেন্সরি পার্ট, এটার কাজ হচ্ছে এটা। 2 নম্বরের কাজ অলরেডি আমি বলে ফেলছি যে আমাদের সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড। তো এটা কি করে, যে এটাকে বিশ্লেষণ করে, যে সেন্সরি যে সংবেদনটা আসে এই সংবেদটাকে বিশ্লেষণ করে এবং এটার পরিপ্রেক্ষিতে কি কাজ করতে হবে এটার নির্দেশ দেয়। তো এই নির্দেশটা আবার যায় যেটা, সেটা যে নার্ভ এটারে বাস্তবায়ন করে সেটাকে বলা হচ্ছে মোটর, মোটর পার্ট। তো এই 3 পার্ট নিয়ে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। তো এই নার্ভাস সিস্টেমের পাশাপাশি আমাদের আর একটা নার্ভাস সিস্টেম আছে যেটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অটোমেটিক নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমের পাশাপাশি আমাদের আর একটা নার্ভাস সিস্টেম আছে যেটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। কি? অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম এটা হচ্ছে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, যেমন আমাদের হার্ট রেট, এরপরে আমাদের জিআইটি মুভমেন্ট, এই যে ধরনের কিছু কাজ আছে যেগুলো কি অটোনমিক নার্ভাস সিস্টেম করে। তো অটোনমিক নার্ভাস সিস্টেমের পরে আমাদের আছে হচ্ছে কি হরমোন, হরমোনাল নিয়ন্ত্রণ, যেটা তাহলে আমাদের যে কি হরমোনাল সিস্টেম বা হরমোন সিস্টেম। হরমোনাল সিস্টেম, তো এই হরমোন খরিত হতে পারে গ্ল্যান্ড থেকে অর টিস্যু থেকে। তো গ্ল্যান্ড, আমাদের যে গ্ল্যান্ড আছে, সবার প্রথমে গ্ল্যান্ডের নাম বলতে গেলে যার নাম আসে সেটা হচ্ছে পিটুইটারি, পিটুইটারি। এরপরে বা মাস্টার গ্ল্যান্ড, এরপরে আছে হচ্ছে থাইরয়েড, এরপরে প্যানক্রিয়াস, পরে গোনাড, এটসেট্রা এটসেট্রা। আমাদের কি আছে, হরমোনাল গ্ল্যান্ড আছে। তো এই হরমোনাল গ্ল্যান্ড থেকে কি বের হয়, হরমোন। এই হরমোন কি করে, নানাবিধি কার্যাদি আমাদের কি নিয়ন্ত্রণ করে। তো এই মোটামুটি আমাদের কি রেগুলেটরি সিস্টেম বা কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ সকল যে আমাদের কাজ আছে এগুলোকে কি করে, সমন্বয় এবং কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে, রেগুলেশন করে। তো এরপর আমাদের আছে হচ্ছে কি প্রোটেক্টিভ সিস্টেম। কি আমাদের আছে হচ্ছে প্রোটেক্টিভ সিস্টেম, সিস্টেম। এই প্রোটেক্টিভ সিস্টেম আবার 2 প্রকার, একটা হচ্ছে ইমিউন সিস্টেম, আর একটা হচ্ছে ইন্টিগ্রেমেন্টারি সিস্টেম। মোট আমাদের দুটো সিস্টেম কি আমাদের দেহ প্রোটেকশনে কাজ করে। তো ইমিউন সিস্টেম যেটা, এটা মোটামুটি আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি WBC। তো এটার মধ্যে আমাদের WBC আমাদের লিম্ফোসাইট থাকে, এরপরে ম্যাক্রোফেজ থাকে, নিউট্রোফিল থাকে, এরা ফ্যাগোসাইটোসিস বা প্রক্রিয়া অথবা আমাদের যে লিম্ফোসাইট রয়েছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এরা অ্যান্টিবডি ইত্যাদির সাহায্যে কি করে,
জীবাণু ঢুকলে সেগুলোকে দমন করে। কিন্তু ইন্টিগুমেন্টারি যে সিস্টেমটা, এটা হচ্ছে গিয়ে আমাদের যে ভৌত ব্যারিয়ার। তো ধরো একজন মানুষ, এই মানুষটা একজন মানুষ, তো এর দেখবা উপরে একটা ত্বক আছে, তাই না? এই ত্বকের উপরে আমাদের একটা একাধিক মৃত স্তর আছে। এই মৃত স্তর ভেদ করে সহজে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না। এটা একটা ভৌত বাধা হিসেবে কাজ করে। এরপরে যদি আমাদের গাল দিয়ে কোনো ভিতরে ঢুকতে যায় কোনো জীবাণু, তখন আমাদের গালের যে আমাদের যে লালা, এই লালার ভিতরে থাকে হচ্ছে লাইসোজাইম, যেটা জীবাণু ধ্বংস করে। এরকম আরও অনেক ধরনেরই আছে। এই যে এগুলা, অর্থাৎ আমাদের যে ডাব্লিউবিসি ব্যতীত বাকি যে ভৌত ব্যারিয়ার প্রোটেকশন, এগুলাকে আমাদের বলা হয়েছে ইন্টিগ্রোমেন্টারি সিস্টেম। এই হচ্ছে আমাদের কি ইন্টিগ্রোমেন্টারি সিস্টেম, যেমন স্কিন, সালাইভা, এইগুলাই। এরপর আমাদের লাস্ট যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম। কি রিপ্রোডাক্টিভ সিস্টেম? তো রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে আমাদের যে পৃথিবীতে প্রতি বছর বহুত মানুষ কি হয়, জন্ম নেয়। আবার কি আছে, বহুত মানুষ মারা যায়। তো এই যে বার্থ আর ডেথ, এর ফলে তুমি দেখবা যে কি ভারসাম্য নিয়ন্ত্রণ হচ্ছে। ধরো কোনো জায়গায় খালি জন্ম হইতেছে, মৃত্যু হয় না, তাহলে কি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে মানুষের সংখ্যা বা যে কোনো প্রাণীর সংখ্যা। আবার খালি মরতেছে কিন্তু নতুন করে তৈরি বা সৃষ্টি হচ্ছে না, বা বার্থ বা জন্ম হচ্ছে না। তো নতুন করে জন্ম হচ্ছে না কিন্তু খালি মরতেছে, তাহলে কি একসময় বিলুপ্ত হয়ে যাবে। তো আমাদের যে বার্থ এবং ডেথ, এই যে প্রসিডিউর, এটার মাধ্যমে কি আমাদের টোটাল যে আমাদের মানব জগৎ বা জীবজগৎ, এখানে কি ভারসাম্য রক্ষা হচ্ছে। এটাও কি হোমিওস্টেসিসের অংশ। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি যে সিস্টেমগুলো আমাদের হোমিওস্টেসিসে কাজ করে তার সবগুলো অংশ। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, যেগুলো ইউজ করে আমাদের দেহে হোমিওস্টেসিসটা কি হয়, মেইনটেন হয়। তো চলো, তো এখন আমরা দেখব যে আমাদের যে হোমিওস্টেসিস কন্ট্রোল করার জন্য কিছু ফিডব্যাক সিস্টেম আছে, এই ফিডব্যাক সিস্টেমগুলো। তো ফিডব্যাক সিস্টেম হচ্ছে আমাদের মোট দুই প্রকার। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক সিস্টেম আর একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তাহলে কি ফিডব্যাক মেকানিজম, ফিডব্যাক মেকানিজম। তাহলে ফিডব্যাক মেকানিজম কি, নেগেটিভ ফিডব্যাক, আর একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এই দুটো হচ্ছে আমাদের কি ফিডব্যাক মেকানিজম। তো নেগেটিভ ফিডব্যাক সিস্টেম হবে তখন যখন ফার্স্টে অর্থাৎ ইনিশিয়ালি যে জিনিসটা হচ্ছে ফাইনালি তার উল্টা কাজটা হবে। আর পজিটিভ হবে যে ইনিশিয়ালি যেটা হচ্ছে ফাইনালি ওইটাই আরও বৃহৎ আকারে, মানে আরও বেশি করে হবে। এইটা হচ্ছে গিয়ে নেগেটিভ যখন বিপরীত হবে, ইনিশিয়াল আর ফাইনাল বিপরীত হবে। আর পজিটিভ হচ্ছে যখন ইনিশিয়াল এবং ফাইনাল একই হবে এবং ইনিশিয়ালের চেয়ে ফাইনালের পরিমাণ আরও বেশি হইতে থাকবে ধীরে ধীরে। সেটা ক্ষতির পরিমাণ হোক বা লাভের পরিমাণ হোক, যে পরিমাণ হোক, একটু বেশি হইতে থাকবে। তো আমাদের দেহে মোস্ট কমন যে ফিডব্যাক সিস্টেম সেটা হচ্ছে নেগেটিভ। এটা কি মোস্ট কমন, অর্থাৎ অধিকাংশ ফিডব্যাক সিস্টেমই আমাদের দেহ দেয় কি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তো চলো, তো ফার্স্টে যেটা বেশি ওইটাই পড়াশোনা করি, যে কি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যেটা, এখানে ফার্স্ট আমাদের যে উদাহরণ দিয়ে বোঝা যায় সেটা হচ্ছে আমাদের অক্সিজেন এর যে এবং কার্বন ডাইঅক্সাইডের যে কনসেন্ট্রেশনের ভারসাম্য, এটা দিয়ে আমরা কি বুঝতে পারবো, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
এর কনসেন্ট্রেশন, তো সংক্ষেপে কনস লিখলাম, কনসেন্ট্রেশন। দেন আমরা বুঝতে পারবো 2 নম্বরে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার ফার্স্টে আমরা দেখব যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে কনসেন্ট্রেশন এটা ঠিক রাখা। তো আমাদের সেল যেগুলা, ধরো এই যে একটা সেল, এই সেলে কি হয়, কোষীয় শোষণ হয়। কোষীয় শোষণ এর জন্য আমাদের কি প্রয়োজন হয়, অক্সিজেন প্রয়োজন হয়, অক্সিজেন প্রয়োজন হয়। তো এই সেল যদি অক্সিজেন ব্যবহার করে ফেলে, সেলটা কি যদি অক্সিজেন ব্যবহার করে ফেলে, তাহলে এখানে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। আমাদের যে ফুসফুস, এর চারপাশে অক্সিজেনের ঘাটতি হয়। তো আমাদের যে ফুসফুস, এই ফুসফুস কি করে, নিঃশ্বাসের সময়, প্রশ্বাসের সময় এই ফুসফুস কি অক্সিজেন আনে। এরপর অ্যালভিওলার থেকে সেটা কি রক্তে দ্রবীভূত হয়, রক্তের কিসের সাথে, হেমোগ্লোবিনের সাথে মিলে তৈরি হয় হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। তো এই অক্সি হিমোগ্লোবিন যখন যায় প্রবাহিত হইতে থাকে, তো এটা কি কোষের কাছে গিয়ে আমাদের কিসে বিভক্ত হয়, অনেকগুলো ক্যাপিলারিতে বিভক্ত হয়, অসংখ্য কিসে হয়, ক্যাপিলারিতে বিভক্ত হয়ে যায়। তো এই ক্যাপিলারিতে এটা কি হিসাবে চলে, অক্সি হিমোগ্লোবিন। এখন আমাদের টিস্যুস্থ অর্থাৎ টিস্যুর ফ্লুইডে যদি অক্সিজেনের যে পরিমাণ, এই পরিমাণ অধিক হয়, তাহলে এই যে অক্সি হিমোগ্লোবিন, এটা অক্সি হিমোগ্লোবিন রূপে এই টিস্যুর কাছ থেকে চলে যায়। কিন্তু যদি টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কম হয়, অর্থাৎ সেলুলার যে রেসপিরেশন, এই সেলুলার রেসপিরেশনের ফলে অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার ফলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন এই অক্সি হিমোগ্লোবিন ভেঙে কি উৎপন্ন হয়, শুধু হিমোগ্লোবিন উৎপন্ন হয় আর অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেন কি কোষের যে দ্রবণ বা টিস্যু ফ্লুইড, এই টিস্যু ফ্লুইডে কি করে, প্রবেশ করে। এটারে বলা হয় অক্সিজেন বাফারিং ফাংশন অফ হিমোগ্লোবিন। এটা তাহলে এইভাবে আমাদের কি টিস্যুতে অক্সিজেনের যে কনসেন্ট্রেশন এটা কি থাকে, ধ্রুব থাকে। এরপরে আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে কনসেন্ট্রেশন, এটা কেমন ধ্রুব থাকে, তাহলে মেনটেনেন্স অফ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন সংক্ষেপে কনস লিখলাম। তো আমাদের যে অক্সিজেন, তো কোষীয় শোষণের ফলে অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো কোষীয় শোষণের ফলে অক্সিজেনের যখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই সময় আমাদের যে রেসপিরেটরি সেন্টার, এই সেন্টারটা কি হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। কি আর রেসপিরেটরি সেন্টার কি হয়, এক্সাইটেড। রেসপিরেটরি সেন্টার কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়লে যখন এক্সাইটেড হয়ে যায়, তখন কি হয়, র্যাপিড রেসপিরেশন, অর্থাৎ ঘন ঘন শ্বাস হতে থাকে। এর ফলে কি হয়, যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছিল, এই কার্বন ডাইঅক্সাইড CO2 রিলিজ ফাস্ট, অর্থাৎ দ্রুত কি হয়, কার্বন ডাইঅক্সাইড বের হইতে থাকে। অ্যান্ড দেন লাস্ট অফ অল কার্বন ডাইঅক্সাইডের যে নর্মাল হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড, সরি আমি এখানে কার্বন মনোক্সাইড দিয়ে রাখছি, কার্বন ডাইঅক্সাইড কি নর্মাল, নর্মাল হয়, শেষ। এটা কি আমাদের, তো ফার্স্টে তোমরা দেখতেছো কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন অনেক বেশি ছিল, দেন নানা প্রসিডিওর ফলো করার পরে সেটা কি কনসেন্ট্রেশন কমে গেছে। তো আদি যে অবস্থা ছিল শেষ অবস্থা কি, তার বিপরীত, তাহলে এটা কি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। এইবার আমরা যাব হচ্ছে আমাদের বিপি কন্ট্রোল বা ব্লাড প্রেশার কন্ট্রোলে। কি বিপি কন্ট্রোল, কন্ট্রোল। তো বিপি কন্ট্রোলের জন্য ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখবো যে একটা হার্ট। আচ্ছা আমরা হার্টের একটা ইমোজি নিয়ে নিই। হ্যাঁ, হার্টের আমরা কি নিলাম, একটা ইমোজি নিয়ে নিলাম বোঝার জন্য। তো হার্ট, তো হার্টে আমাদের এই যে ক্যারোটিড,
যে ক্যারোটিড আর্টারি। এই ক্যারোটিড আর্টারিটা আমাদের সামনে বিভক্ত হয়ে দুই ভাগে কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। তো এইখানে কিছু এরকম থাকে এবং আমাদের যে আর্চ অফ অ্যাওর্টা ঠিক এই জায়গাতেও কিছু এরকম থাকে। এগুলোকে বলা হয় হচ্ছে ব্যারো রিসেপ্টর। কি বলে? ব্যারো ব্যারো রিসেপ্টর। এটাকে কি বলে? ব্যারো রিসেপ্টর। এগুলাকেও কি বলে? ব্যারো রিসেপ্টর। তো কোথায় থাকে? ক্যারোটিড আর্টারিতে থাকে এবং আমাদের আর্চ অফ অ্যাওর্টায় থাকে। এই শাখার নাম আশা করি সবাই যেন BCS। এটার মাঝখানেটা কি? আমাদের লেফট কমন ক্যারোটিড আর্টারি। তো যখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় কি হয়? বিপি যখন কি হয়? বেড়ে যায়। তো বিপি যখন বেড়ে যায় তখন কি হয়? আমাদের যে ভেসেল এগুলা স্ট্রেস হয়। কি হয়? স্ট্রেস হয়ে যায়। স্ট্রেস অফ ভেসেল। ভেসেল যখন এই স্ট্রেস হয়, এই স্ট্রেসটা কি করে? স্ট্রেসটা সেন্স করে কে? আমাদের ব্যারোরিসেপ্টরগুলা। কি করে? বাই ব্যারোরিসেপ্টর। ব্যারোরিসেপ্টরটা এটা সেন্স করার পর এই যে সেন্স, এই সেন্সটা কোথায় পাঠায়? মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটায়। কোথায়? মেডুলা। মেডুলায় কি পাঠায়? এই সংকেতটা পাঠায়। তো মেডুলায় যে সংকেতটা পাঠায় এটা ইনহ্যাবিট বা দমিত হয় হচ্ছে কোথায়? আমাদের ভেসোমোটর সেন্টারে। এর ফলে যে কাজটা হয় দেখি, নিচে তো আর নাই, পাশে চলে যাই। এর ফলে হয় হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অফ হার্ট। দেন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা কি কি হয়? ফার্স্টে কি? হার্ট, যে হার্ট রেট এই হার্ট রেটটা কি হয়ে যায়? কমে যায়। আর যে ভেসেলের কি হয়? ভ্যাসোডাইলেশন হয়। কি? ভ্যাসোডাইলেশন হয়। তো ভ্যাসোডাইলেশনের ফলে কি হয়? ভেসেলের যে আয়তন এটা বেড়ে যায়। তো আয়তন যখন বেড়ে যায়, তাহলে আমরা বয়েলের যে সূত্র জানি, ওটা আর এখানে লেখার প্রয়োজন মনে করলাম না। বয়েলের যে সূত্র জানি তাতে কি হয়ে যায়? আয়তন যখন বেড়ে যায় ভ্যাসোডাইলেশনের ফলে, যে আয়তন বেড়ে যায়, এই আয়তনের ফলে কি? চাপ কমে যায়। তাহলে কি হয়? বিপি নর্মাল। আর হার্ট রেট যখন কমে যায়, মানে হার্ট পাম্পিং রেট যখন কমে যায়, তখন কি হয়ে যায়? বিপি কি করে? ডিসকারেজ করে এবং নর্মালে এসে থামে। এই হচ্ছে কি আমাদের কি, তো আদি অবস্থা কি ছিল আমাদের? যে বিপি অনেক বেশি ছিল। লাস্ট অবস্থা হচ্ছে কি? বিপি নর্মাল বা কমে নর্মাল হয়েছে। তো আদি অবস্থা এবং শেষ অবস্থা দুটা পরস্পরের বিপরীত। সো এটাকে কি বলা হয়? নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তো নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের পরে আমাদের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গেইন অফ কন্ট্রোল সিস্টেম। তো গেইন অফ কন্ট্রোল সিস্টেমটা আমরা এখন না দেখে আমরা একটু পরে দেখতে চাচ্ছি। গেইন অফ এর সাথেই না দেখে একটু পরে দেখতে চাচ্ছি সবার লাস্টে। তো নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের পরে আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক সিস্টেম। কি? পজিটিভ ফিডব্যাক সিস্টেম। তো পজিটিভ ফিডব্যাক সিস্টেমটা কি? যে
ফার্স্টে একটা জিনিস হচ্ছে, ধরো একটা ইনসিডেন্ট ঘটতেছে, তো পজিটিভ ফিডব্যাক সিস্টেম কি করবে, ওটাকে আরও বাড়ায় দিবে। সেটাই শরীরের উপকারও হতে পারে, অপকারও হতে পারে, বাট ওটাকে পজিটিভ ফিডব্যাক সিস্টেম হলে, এই নেগেটিভ সিস্টেমে দেখছিলাম কি ফার্স্টে বাড়তেছিল, ওটাকে নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে আমরা কমায় আনছি, কমায় নর্মাল করছি। কিন্তু পজিটিভ সিস্টেমে যদি বাড়তে ছিল একটা জিনিস, সেটা বাড়তেই থাকবে, আর কোনোটা যদি কমতে থাকে তাহলে কি কমতেই থাকবে। এটাই হচ্ছে পজিটিভ ফিডব্যাক সিস্টেমের মূল মেকানিজম। তো দেখো মূল মেকানিজমটা, ধরো আমাদের ফার্স্ট অফ অল যে কারো ব্লিডিং, অর্থাৎ কি অ্যাক্সিডেন্ট করছে, তার ব্লিডিং হইতেছে। তো টোটালি আমরা ধরে নিই একজন মানুষের দেহে 5 লিটার কি থাকে, ব্লাড থাকে। তো 5 লিটার ব্লাড থেকে আমরা কি করলাম, যে 5, 4, 3, 2, 1, ধরো তার ব্লিড হয়েছে 1 লিটার। তার কি হয়েছে, 1 লিটার রক্ত কি হয়েছে, ব্লিড হয়েছে। তো 1 লিটার রক্ত যদি ব্লিড হয়, সেটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে 1 লিটার যদি ব্লিড হয়, অর্থাৎ 1 লিটার ব্লাড যদি বের হয়ে যায়, সেটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম এর মাধ্যমে আবার 5 লিটারে ফিরে যাবে। কিন্তু যদি কারো 2 লিটার ব্লাড বের হয়ে যায়, অর্থাৎ 2 লিটার ব্লাড কি করে, ব্লিড হয়, তাহলে দেখা যাবে সেটা পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ তার ব্লাড আরও কমতে থাকবে, ব্লাড চাপ আরও, রক্তর চাপ যে কমে যাবে ব্লাড বের হওয়ার ফলে, সেটা আরও কমতে থাকবে, আরও কমতে থাকবে, একসময় কমতে 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 রক্ত সরবরাহ কমতে 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 একসময় সে কী হয়ে যাবে, মারা যাবে, একেবারে মারা যাবে, একবারে কি হয়ে যাবে, সে মারা যাবে পজিটিভ ফিডব্যাক সিস্টেম। তাহলে পজিটিভ ফিডব্যাক সিস্টেম যে উপকারী হবে সব সময়, বিষয়টা কিন্তু এরকম না, একেবারে কি হয়ে যাবে, মারা যাবে, টিল ডেথ পর্যন্ত এটা রানিং করবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে এই যে যে মারা যাওয়া, যে একটা সাইকেল চলতে চলতে মারা যাওয়া, ধরো ফার্স্টে 2 লিটার কমছে, তার ফলে হার্ট পাম্পিং রেট কমে যাবে। এই হার্ট পাম্পিং রেট, কারণ হার্ট পাম্পিং রেট কমার কারণ হচ্ছে ফার্স্টে কি আমাদের রক্ত কমে গেছে, তো দেন হার্ট পাম্পিং রেট যখন কমে যাবে, তো হার্ট পাম্পিংয়ের ফলে হার্টেও কিন্তু একটা রক্ত যায়, যেটা করোনারি আর্টারি দ্বারা যায়। তো এই রক্তের পরিমাণ কমে যাবে, এই রক্তের পরিমাণ যখন কমে যাবে, তখন আমরা কি দেখব, যে হার্টের যে শক্তিমত্তা, হার্টেরও তো পুষ্টি লাগে তাই না, তো হার্টের যে পুষ্টি লাগে, এই পুষ্টির পরিমাণ কমে যাবে, ফলে হার্ট দুর্বল হয়ে যাবে। হার্ট দুর্বল হয়ে গেলে একে তো রক্ত নাই, এরপরে কি হবে, হার্ট দুর্বল হয়ে যাবে, হার্ট দুর্বলের কারণে পাম্প করার ক্ষমতা কমে যাবে। তো হার্ট দুর্বল হয়ে গেছে, তো পরের বার যখন পাম্প করবে, তো প্রথমবারে আরও দুর্বল, তারপরের বার যখন পাম্প করবে আরও দুর্বল, তো রক্তের পরিমাণ আরও কমবে এবং হার্টের রক্তের সাপ্লাই আরও কমবে। তো এরকম করতে 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 টিল নাও, যখন ডেথ হওয়ার আগ পর্যন্ত কমতেই থাকবে, আর একসময় মানুষ কি হয়ে যাবে, মারা যাবে। তো এই যে যে সাইকেলটা যে পুনরাবৃত্তি হইতে হচ্ছে ডেথ পর্যন্ত, এই সাইকেলটাকে বলা হয় হচ্ছে ভিসিয়াস সাইকেল। কি বলে, ভিসিয়াস সাইকেল। তো কি এখানে না, যেহেতু আমাদের একটা পুরো জিনিসটা একবার লেখা লাগবে, তো এখানেই লিখি, এটাকে বলা হচ্ছে ভিসিয়াস সাইকেল, ভিসিয়াস সাইকেল। এই যে ভিসিয়াস সাইকেল, তো ধরো ইফ ব্লিড 2 লিটার বোল্ট, এখনো বোল্ডই বলি, ব্লাড আর বলি না, তাহলে কি হবে, very less blood volume, মানে কি, ব্লাড ভলিউম কমে যাবে। তো ব্লাড ভলিউম যখন কমে যাবে, তখন আমাদের যে স্টোরড ভলিউম, এটাও কমে যাবে। স্টোরড ভলিউম যখন কমে যাবে, তখন কি হবে, লেস ব্লাড সাপ্লাই ইন হার্ট মাসলস, মাসল যখন হার্টের মাসলে ব্লাড সাপ্লাইয়ের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে, তখন কি হবে, হার্ট উইক হয়ে যাবে, কি উইকিং হার্ট। আচ্ছা, আজান দিতেছে, আমরা একটু আজান দেওয়ার টাইমটা অপেক্ষা করি।
এর ফলে যে জিনিসটা হবে আমাদের উইকিং হার্টের ফলে কি ফার্দার ডিমিনিশ পাম্পিং পাম্পিং অর্থাৎ পাম্পিং আরও কমে যাবে। এর ফলে কি হবে মোর লেস ব্লাড সাপ্লাই ইন হার্ট মাসল এর ফলে আমাদের কি হবে এর ফলে মোর উইকিং অফ হার্ট অ্যান্ড এটা কি হবে কন্টিনিউ আনটিল ডেথ অর্থাৎ মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। তাই এই যে প্রসেসটাকে বলা হয়েছে ভিসিয়াস সাইকেল। কি বলে ভিসিয়াস সাইকেল। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক সিস্টেমের ঝামেলাপূর্ণ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 7 স্টার একটা ইম্পর্টেন্ট টপিক রিটেনের জন্য। এরপরে আমাদের যে জিনিসটা আসছে যে পজিটিভ ফিডব্যাক সিস্টেম কি অলওয়েজই আমাদের ভিসিয়াস সাইকেল ক্রিয়েট করে? উত্তর হচ্ছে না, সবসময় কি করে না, ভিসিয়াস সাইকেল ক্রিয়েট করে না। এরও কিছু উপকারী ব্যবহার আছে। কি ফিডব্যাক সিস্টেম বি সাম ইউজফুল। কোন কোন টাইমগুলোতে ইউজফুল হয়? এক নাম্বার আছে হচ্ছে আমাদের চাইল্ড বার্থ। কি চাইল্ড দুই নাম্বারে আছে হচ্ছে আমাদের কি জেনারেশন অফ নার্ভ সিগন্যাল। আর 3 নম্বরে আমাদের আছে ব্লাড ক্লটিং। ফার্স্টে আমরা দেখব হচ্ছে চাইল্ড বার্থ। চাইল্ড বার্থে আমরা কি দেখব যে ফার্স্টে শুরু হয় হচ্ছে কি চাইল্ড বার্থ। একজন মহিলার যখন চাইল্ড বার্থের সময় আসে তখন ফার্স্টে কি হয় ইউটেরাসের সংকোচন, যেটাকে বলে ইউটেরাইন কন্ট্রাকশন। তো কন্ট্রাকশনের ফলে যে বাচ্চা বা বেবি হিট পুশ দ্য সার্ভিক্স অর্থাৎ বেবি সার্ভিক্সে দিকে পুশ করে। এর ফলে কি হয় স্ট্রেচিং অফ সার্ভিক্স কি হয় স্ট্রেস হয়। অফ সার্ভিক্স স্ট্রেচিং অফ সার্ভিক্স হলে তখন যদি এনাফ ফোর্স ক্রিয়েট হয় অর্থাৎ এনাফ সংকোচন হয় তাহলে কি বেবি বের হয়ে যায়। আর যদি না হয় তাহলে পজিটিভ ফিডব্যাক সিস্টেম বা পজিটিভ ফিডব্যাক মেকানিজম চালু হয়। এর ফলে কি এটা কি করে সেন্ড সিগন্যাল টু দ্য ইউটেরাইন বডি, যে সার্ভিক্সের এটা থেকে সিগন্যাল যায় ইউটেরাইন বডিতে যে আরও শক্তিশালী কন্ট্রাকশন লাগবে। তাহলে কি এরপরে সিগন্যাল গেলে হয় মোর
পাওয়ারফুল কন্ট্রাকশন। মোর পাওয়ারফুল কন্ট্রাকশনের ফলে কি চলতেই থাকে, ফলে এক সময় কি হয়, এনাফ ফোর্স পায়, ফলে কি হয়, চাইল্ড বার্থ। এনার্ট ফোর্সের ফলে একসময় কি চাইল্ড বার্থ হয়। এটা কিন্তু আমাদের দেখতেছি কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তো 2 নাম্বার আমাদের যে জিনিসটা দেখতেছি সেটা কি, নার্ভ সিগন্যাল যখন ক্যারি হয় ওই সময় আমাদের একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেম কাজে লাগে। তো নার্ভ সিগন্যাল, ধরো এই যে একটা নিউরন, আন্দাজি এটা কি নিউরন, এই যে নিউরন যখন একটা স্টিমুলেশন বা উদ্দীপনা আসে তখন কি করে, সোডিয়াম যে চ্যানেল, এই সোডিয়াম চ্যানেল কি হয়, ওপেন হয়। এই সোডিয়াম চ্যানেল ওপেনের ফলে কি হয়, লিকেজ হয়। সোডিয়াম চ্যানেল ওপেনের ফলে সোডিয়াম লিকেজ হয়। এই সোডিয়াম লিকেজ হওয়ার ফলে যে কাজটা হয় সেটা হচ্ছে কি, এন্ট্রি অফ সোডিয়াম প্লাস, এন্ট্রি অফ সোডিয়াম প্লাস। তো সোডিয়াম প্লাস যখন এন্ট্রি করে তখন কি হয়, তখন মেমব্রেনের যে পটেনশিয়াল, এই পটেনশিয়ালটা কি হয়, বৃদ্ধি পায়। মেমব্রেন পটেনশিয়াল কি হয়, বৃদ্ধি পায়। তো মেমব্রেন পটেনশিয়াল যখন বৃদ্ধি পায় তখন কি হয়, মোর আরো বেশি করে কি সোডিয়াম চ্যানেল খোলে। চ্যানেল মোর ওপেন সোডিয়াম চ্যানেল। তো মোর যখন ওপেন হয় তাহলে কি আরো বেশি অফ সোডিয়াম, আরো বেশি কি সোডিয়াম ঢোকে। এর ফলে কি মেমব্রেন যে পটেনশিয়াল এটা কি আরো বৃদ্ধি পায়। আরো বৃদ্ধি পাইলে কি হয়, সোডিয়াম চ্যানেল কি হয়, আরো বেশি খোলে। তো এরকম খুলতে খুলতে একসময় কি হিউজ সোডিয়াম প্লাস কি করে এন্ট্রি করে। হিউজ সোডিয়াম যখন এন্ট্রি করে তখন কি হয়, অ্যাকশন পটেনশিয়াল হয়। অ্যাকশন পটেনশিয়ালের ফলে কি বা ক্রিয়া বিভবের ফলে কি হয়, নার্ভ সিগন্যাল প্রবাহিত হয়। এই হচ্ছে কি আমাদের মোট নার্ভ সিগন্যাল প্রবাহিত হওয়ার যে কি ধারাটা ওইটা। লাস্টে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং, তো ব্লাড ক্লটিং হচ্ছে কি আমাদের যখন ব্লিডিং হয়, তখন কি ব্লাড ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়। এটা যখন অ্যাক্টিভেট হয়, যে আমাদের 13টা ফ্যাক্টর আছে, 13টা ফ্যাক্টর যখন অ্যাক্টিভেট হয় তখন কি ফাইনাল একটা রেজাল্ট আমরা পাই, সেটা হচ্ছে কি ফাইনালি যে ফাইব্রিনোজেন বা ফিব্রিনোজেন যেটাই বলো,
এটা হয়ে যায় হচ্ছে ফাইব্রিন মনোমার বা ফিব্রিন মনোমার। এটা দিয়ে আমরা পরবর্তীতে এই মনোমারটা জালকের মতো তৈরি করে রক্তকণিকাগুলোকে আটকে দেয়, ফলে কি হয়, ব্লাড ক্লট হয়। তো দেখা যায় যে এই যে প্রসেসটা, এটাও কি পজিটিভ ফিডব্যাক সিস্টেম, অর্থাৎ বাড়তেই থাকে। ধরো এটা ক্লটিং প্রসেসটা বাড়তেই থাকে, অর্থাৎ কন্টিনিউ হইতেই থাকে। এটাও কি হয়েছে, একটা পজিটিভ ফিডব্যাক সিস্টেম। এখন আমরা পজিটিভ ফিডব্যাক সিস্টেমের যা ভালো দিক ছিল সেটাও পড়ছি, যেটা খারাপ দিক ছিল ভিসিএস সাইকেল হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, সেটাও আমরা দেখছি। বাট এখন আমরা যে জিনিসটা দেখব সেটা ফিডব্যাক সিস্টেম না, সেটাকে বলা হয় হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। এখন ফিড ফরওয়ার্ড কন্ট্রোল এই জিনিসটা একটু বিষয়টা এরকম যে ধরো যে তোমার একটা পূর্ব অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? এই যেমন তোমার ওই আগুনে যদি তোমার হাতে কখনো তাপ লাগে, তুমি কিন্তু জাস্ট চিন্তা করার আগেই হাত সরে যায়। দেখবা তোমার ব্রেনে বিষয়টা চিন্তা করার আগেই কি হাতটা সরে যায়। কেন হাতটা সরে যায়? কারণ তুমি জানো, অথবা তুমি কারোর কাছ থেকে শুনছো যে, কি শুনছো, যে আগুনে হাতে তাপ লাগলে হাত পুড়ে যায় বা হাতে সেকা লাগে। তো তুমি দেখা যায় ওটা করার আগেই কি করে ফেলো, সরায় ফেলো। এখন এটা তোমার ব্রেন কন্ট্রোল করার আগেই, এই যে কাজটা, এই কাজটা তোমার ব্রেনের কন্ট্রোল করার আগে ইমিডিয়েটলি হয়ে যায়। এরপরে তোমার ব্রেন এটার কন্ট্রোল নেয়, তোমার ব্রেন এটার কন্ট্রোল নেয় এবং এই ঠিক করে যে তুমি যে কাজটা করছো সেটা সঠিক না বেঠিক। যদি সঠিক হয় তাহলে তোমাকে কোনো প্রবলেম নাই, যদি বেঠিক হয় তবে পরের বার থেকে তোমাকে কি করে দেয়, ঠিক করে দেয়। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। কি বলে? ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। হ্যাঁ, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। তো এটা কি, আমরা যাই হচ্ছে যে ঘটনা ঘটার আগেই কি করব আমরা, কি তার প্রতিকার করব, অ্যাকশন। এটার জন্য আমি বললাম কি, যে হয়তো তুমি, তোমার সাথে আগে ঘটছিল এরকম পুড়ে যাওয়ার ঘটনা বা তাপ লাগার ঘটনা, অথবা কি তুমি কারোর কাছ থেকে শুনছো, অর্থাৎ কি হইতে হবে, অবশ্যই এটার কি আগে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স। তো এইটাকে অনেক সময় বলা হয় হচ্ছে ডিলাইট নেগেটিভ ফিডব্যাক। কি? ডিলাইট নেগেটিভ ফিডব্যাক। আবার যেহেতু আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা লাগে, অর্থাৎ আমরা এদেরকে অ্যাডপ্ট করতে হয়, এটাকে অ্যাডপ্ট কন্ট্রোলও বলা হয়। কন্ট্রোল। যেমন আমাদের একটা এক্সাম্পল, এক্সাম্পলগুলো কিন্তু আমি বানায় বানায় বলতেছি না, এই এক্সাম্পলগুলো কোথায় আছে, গাইটনে আছে। তো গাইটনে ধরো যে যে কিছু কিছু আমাদের যে মুভমেন্ট, মাসল মুভমেন্ট এতটাই ফাস্ট প্রয়োজন হয়, নিডেড হয়, যে আমাদের কি থাকে না, আমাদের যে নার্ভ সিগন্যাল, অর্থাৎ ব্রেনে যে সেটা আবার আসবে, এর অতটা এই এনাফ সময়টা থাকে না। তখন কি হয়, র্যাপিডলি অকার বডি মুভমেন্ট। তো র্যাপিডলি যখন বডি মুভমেন্ট হয়, তো এরপরে ফার্স্টটা মুভমেন্ট হয়ে গেছে, ধরো একটা বিশেষ কারণে ফার্স্ট র্যাপিডলি মুভমেন্ট হয়ে গেছে, তো সেকেন্ড টাইমে যখন এই মুভমেন্টটা হবে তখন তার আগে এই সিগন্যালটা কোথায় যাবে, নার্ভে যাবে। তো ব্রেনে যখন যাবে, যদি সিগন্যালে কিছু ভুল থাকে, তাহলে ভুল থাকলে কি করে দিবে, যে যদি ভুল থাকে, ইন দ্য নেক্সট টাইম
brain will correct the feed forward if it was not correct. অর্থাৎ প্রথমবার যখন কোনো একটা অকারেন্সের জন্য আমাদের হাতটা সরায় নিতে হবে বা যে কোনো কাজ বা বডির মুভমেন্ট করতে হবে, তখন কি হবে, আমরা এটা ব্রেনে যাবে না, তাৎক্ষণিক ক্রিয়া হবে। এই তাৎক্ষণিক ক্রিয়ার পরের বার যখন মুভমেন্ট হবে তার আগে এটা কোথায়, ব্রেনে চলে যাবে। ব্রেন যদি দেখে প্রথম তুমি যে অ্যাকশনটা নিছো সেটা ভুল, তাহলে ব্রেন কি করবে, ব্রেন তোমাকে দ্বিতীয়বার এটা কি করে দেবে, ঠিক করে দেবে। এইটা কি বলা হয় হচ্ছে কি আমাদের কি ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। তো দেন আমাদের মোটামুটি শেষ। এখন লাস্ট একটা জিনিস আছে যেটা আমরা আগে বাকি রেখে আসছিলাম, সেটা হচ্ছে আমাদের গেইন অফ কন্ট্রোল সিস্টেম। অফ কন্ট্রোল সিস্টেম, এই যে গেইন অফ কন্ট্রোল সিস্টেম, এটা মূলত, তো ধরো দুজন ব্যক্তি আছে, তো ব্যক্তির একজনের হচ্ছে আমাদের যে ব্যারো রিসেপ্টর এটা ফাংশনাল, আর 2 নাম্বার যে ব্যক্তিটা এর কি ব্যারো রিসেপ্টর নন ফাংশনাল, নন ফাংশনাল। তো যে কোনো একটা কারণে এদের ব্লাড প্রেশার কি হয়েছে, বাড়ছে, ব্লাড প্রেশার ইনক্রিজ করছে, এরও ব্লাড প্রেশার ইনক্রিজ করছে। ধরো গরুর মাংস খাইছিল অথবা রক্ত প্রদান করা হয়েছিল এদেরকে, যার ফলে ব্লাড প্রেশার বাড়ছে, এনি হাও একটা কজ আছে। তো যার ব্যারো রিসেপ্টর যেটার ফাংশনাল, তার কি হবে, যে ব্যারো রিসেপ্টর এটাকে কন্ট্রোল করবে। আর অন্যদিকে যার ব্যারো রিসেপ্টর ফাংশনাল না, তারটা কি হবে, আনকন্ট্রোলই থাকবে। তো কন্ট্রোলের ফলে এটা কি হয়ে যাবে, নিয়ারলি আমাদের যে স্বাভাবিক তার কাছে চলে আসবে, কি আসবে, নেয়ার নর্মাল। আর এটা কি থাকবে, বাড়তেই থাকবে, অর্থাৎ বৃদ্ধি থাকবে। তো ধরো এর নেয়ার নর্মাল, অর্থাৎ নর্মাল কিন্তু হবে না, এর কি নেয়ার নর্মাল। তো নেয়ার নর্মাল, ধরো ইনিশিয়ালি এর ব্লাড প্রেশার যখন আমাদের বাড়ছিল না, একেবারে ইনিশিয়ালি এর ব্লাড প্রেশার বিপি ছিল ধরো 100, আর যখন নেয়ার কন্ট্রোল করা হলো তখন এর ছিল হচ্ছে 125। আর এর যখন ইনিশিয়াল এরও ছিল যখন ব্লাড ট্রান্সফিউশন করে নাই অথবা গরুর মাংস খায় নাই, তো তখন এর ব্লাড প্রেশার ছিল 100ই। বাট যখন এর কি করলো, নর্মাল ব্লাড ট্রান্সফিউশন হইলো, তখন এর হয়ে গেল 175। তো দেখো যখন আমাদের যার ফাংশনাল আছে তার বৃদ্ধি পেয়েছে কতটুকু, 125 মাইনাস 100, তাহলে 25 হচ্ছে এর বৃদ্ধি পেয়েছে, যেটা কি অ্যারো, অর্থাৎ ঠিক করতে পারে নাই। আর এর কতটুকু বাড়ছে, 75 মাইনাস 100 ইকুয়াল টু অনলি 75, এর বাড়ছে হচ্ছে কি 75। তো কারেকশন কতটুকু করতে পারছে আমাদের ব্যারো রিসেপ্টর, কারেকশন করতে পারছে প্রায় 50, তাই না, 50 আমাদের কি কারেকশন করতে পারছে। তো আমাদের যে গেইন ইজ ইকুয়াল টু হচ্ছে কারেকশন বাই অ্যারো। তাহলে আমাদের অ্যারোর কত ছিল, অর্থাৎ ঠিক করতে পারে নাই কত, 25, আর ঠিক করতে পারছে কত, 50। তাহলে থাকলো আমাদের গেইন হচ্ছে, এই কন্ট্রোল সিস্টেমের গেইন হচ্ছে 2, কন্ট্রোল সিস্টেমের গেইন হচ্ছে কতটুকু, 2। ওকে, তো এই ছিল আমাদের ফিজিওলজির ফার্স্ট কার্ডের ফার্স্ট আইটেমে
হোমিওস্ট্যাসিস এবং তার কন্ট্রোল এবং যে ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে হোমিওস্ট্যাসিসটা রক্ষা হয়, তার সম্পূর্ণ বিষয়গুলো। আশা করি এরপরে তোমাদের সাথে দেখা হবে সেকেন্ড আইটেমের অথবা অ্যানাটমির সেকেন্ড আইটেমে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।